দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত করতে প্রাণপণ লড়েছিল যে বঙ্গসন্তান, ভারতের স্বাধীনতা সংগ্রামে যার অবদান অনস্বীকার্য, দেশের ৮ থেকে ৮০, যাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। পরাধীন ভারতে স্বাধীনতার সূর্য উদয় করেছিল যে দামাল ছেলে, তিনি আর কেউ নন, তিনি হলেন বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ ২৩শে জানুয়ারি ২০২৪, তাঁর ১২৭তম শুভ জন্মদিনে দাঁড়িয়ে আপনাদের শোনাব বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী। বন্ধুরা, নেতাজির সংক্ষিপ্ত জীবনী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শতকোটির বীরপুত্র, সাহসী বঙ্গসন্তান, মহান দেশপ্রেমিক, যাই বলে সম্বোধন করা হোক না কেন, সবটাই যেন কম পড়ে যায়। তার কার্যকলাপে ভারতবর্ষে ব্রিটিশের শক্ত ভিত নড়ে উঠেছিল। তার জন্ম ভারতের কাছে যেন এক উপহার স্বরূপ। পরাধীন ভারতকে সাদা চামড়ার হাত থেকে রক্ষা করতে নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছিলেন তিনি। তার জন্য অহংকারের শেষ নেই আপামর বাঙালির। তিনি আর কেউ নন, দেশবাসীর অমর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন ভারতের অন্যতম মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। তিনি হাজার হাজার মানুষকে ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে অনুপ্রাণিত করেছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে মহাত্মা গান্ধী এবং দলের অন্যান্য প্রবীণ নেতাদের সঙ্গে মতবিরোধের পর তিনি এই পদ থেকে সরে আসেন। নেতাজির জীবন অত্যন্ত রহস্যময় এবং অনুপ্রেরণামূলক। তার জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় দেশ জুড়ে। আজ এই বীর বঙ্গ সন্তান সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। নেতাজি সুভাষচন্দ্র বসু ১৮৯৭ খ্রিস্টাব্দের ২৩শে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের, অধুনা ভারতের উড়িষ্যা রাজ্যের কটক শহরে বিখ্যাত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতা প্রভাবতী বসু ছিলেন উত্তর কলকাতার হাটখোলা দত্তবাড়ির কন্যা এবং পিতা জানকীনাথ বসু ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার বিখ্যাত মাহিনগরের বসু পরিবারের সন্তান। সুভাষচন্দ্র বসু ছিলেন তার পিতামাতার ১৪ সন্তানের মধ্যে নবম তথা ষষ্ঠ পুত্র। তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন সফল সরকারি আইনজীবী। তিনি ভাষা ও আইন সম্পর্কিত বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন। তাদের পৈতৃক নিবাস ছিল ভারতের অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার কোদালিয়া গ্রামে। ১৯০২ সালে তার ৫ বড় ভাইয়ের সাথে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন তিনি। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তিনি বিদ্যালয়টিতে পঠন পাঠন করেন। সুভাষচন্দ্র বসু ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। বিদ্যালয়টিতে সমস্ত শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি। বেশিরভাগ শিক্ষার্থী ইউরোপীয় বা মিশ্রিত অ্যাংলো ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। পাঠ্যক্রমটিতে ইংরেজি সঠিকভাবে লিখিত ও কথ্য, লাতিন বাইবেল সহবত শিক্ষা, ব্রিটিশ ভূগোল এবং ব্রিটিশ ইতিহাস অন্তর্ভুক্ত ছিল। কোনো ভারতীয় ভাষা শেখানোর ব্যবস্থা ছিল না। এই বিদ্যালয়ে তার পিতা জানকীনাথের পছন্দ ছিল। তিনি চেয়েছিলেন তার ছেলেরা যেন নির্দ্বিধায় ত্রুটিহীন ইংরেজি বলতে পারে। ভারতে ব্রিটিশদের মাঝে থাকার জন্য তিনি বাংলা এবং ইংরেজি উভয় ভাষাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। তার বাড়িতে কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলা হতো, ফলে বিদ্যালয়টি ছিল বাড়ির বিপরীত বৈশিষ্ট্যের। বাড়িতে তার মা হিন্দু দেবী দুর্গা ও কালীর উপাসনা করতেন, মহাভারত ও রামায়ণ মহাকাব্য থেকে গল্প বলতেন এবং বাংলা ভক্তিগীতি গাইতেন। মায়ের কাছ থেকে সুভাষ একটি স্নেহশীল স্বভাব লাভ করেন। তিনি দুর্দশাগ্রস্ত লোকেদের সাহায্য করতেন ও প্রতিবেশী ছেলেদের সঙ্গে খেলাধুলা করা ও উদ্যান চর্চা পছন্দ করতেন।
তার আর 5 ভাইকে অনুসরণ করে সুভাষকে 1909 সালের 12 বছর বয়সে কটকের রাভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি করা হয়। এখানে বাংলা ও সংস্কৃত শেখানো হতো এবং পাশাপাশি বাড়িতে সাধারণত গৃহীত না হওয়া হিন্দু ধর্মগ্রন্থ যেমন বেদ ও উপনিষদ সম্পর্কে পাঠদান করা হতো। যদিও পাশ্চাত্য শিক্ষার তৎপরতা অব্যাহত ছিল, তবুও তিনি ভারতীয় পোশাক পরতেন এবং ধর্মীয় ভাবনা চিন্তার সাথে জড়িত ছিলেন। ব্যস্ততা সত্ত্বেও সুভাষচন্দ্র বসু পড়াশোনায় মনোযোগ, প্রতিযোগিতা ও পরীক্ষায় সফল হওয়ার ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন। তিনি 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালিত ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। সুভাষচন্দ্র বসু আরও তার 5 ভাইকে অনুসরণ করে 1913 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। দর্শনকে অধ্যয়ন বিষয় হিসাবে নির্বাচিত করেন ও ক্যান্ট, হেগেল, বেগারসন ও অন্যান্য পাশ্চাত্য দার্শনিকদের সম্পর্কে পড়াশোনা করেন। এর 1 বছর আগে হেমন্ত কুমার সরকারের সাথে বন্ধুত্ব করেন, যিনি ছিলেন সুভাষের অত্যন্ত অন্তরঙ্গ ও আধ্যাত্মিক আকুলতার সঙ্গী। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হলো তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। এ সময় অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন। তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু, কিন্তু আজাদ হিন্দ ফৌজ পরিচালনা ও স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ ভাবধারায় সকল ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করে তুলতে সক্ষম হয়েছিলেন। তিনি ধ্যানে অনেক সময় অতিবাহিত করতেন। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল। ছাত্রাবস্থা থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য অতীব পরিচিত ছিলেন। 1921 সালের 16 জুলাই 24 বছর বয়সী সুভাষচন্দ্র বসু ইংল্যান্ড থেকে ফিরে ভারতের বোম্বেতে পাড়ি দেন এবং অবিলম্বে গান্ধীর সঙ্গে সাক্ষাতের আয়োজন করেন। সে সময় 51 বছর বয়স্ক গান্ধী অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, যা পূর্ববর্তী বছরে ভারতের সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল এবং পরবর্তী কয়েক দশকের মধ্যে ভারতকে স্বাধীনতার পথে নিয়ে গিয়েছিল। গান্ধী বোম্বেতে অবস্থান করছিলেন এবং সেদিন বিকেলেই বসুর সাথে দেখা করতে সম্মত হন। অনেক বছর পরে এক লেখায় এই সাক্ষাতের বিবরণে তিনি লেখেন, তিনি গান্ধীজিকে প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন। তার মতে গান্ধীর লক্ষ্য অস্পষ্ট ও তা অর্জনের জন্য তার পরিকল্পনা সুচিন্তিত ছিল না। গান্ধীজি এবং বসু প্রথম সাক্ষাতেই আন্দোলনের উপায় সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন। গান্ধীজি অহিংস আন্দোলন সম্পর্কে ছিলেন আপোষহীন, তবে বসুর মতে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যে কোনো উপায়ই গ্রহণযোগ্য ছিল। তারা পরিণতির প্রশ্নে ভিন্ন মত পোষণ করেন। সুভাষচন্দ্র বসু একনায়কতান্ত্রিক শাসনের প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু গান্ধী পরিপূর্ণভাবে এর বিপরীত অবস্থান নেন। ঐতিহাসিক গর্ডনের মতে গান্ধীজি অবশ্য বসুকে বাংলায় কংগ্রেস ও ভারতীয় জাতীয়তাবাদের নেতা C.R. দাসের পথে পরিচালিত করেন এবং তার মধ্যে বসু তার কাঙ্ক্ষিত নেতা খুঁজে পান। চিত্তরঞ্জন দাস গান্ধীজির চেয়ে বেশি নমনীয় ও চরমপন্থার প্রতি বেশি সহানুভূতিশীল ছিলেন, যা সে সময় বাংলায় বসুর মতো আদর্শবাদী তরুণদের আকৃষ্ট করেছিল। চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্রকে জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করান। সুভাষচন্দ্র পরবর্তী প্রায় 20 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি স্বরাজ পত্রিকা চালু করেন এবং বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্ব গ্রহণ করেন। 1923 সালে সুভাষচন্দ্র সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি ও একই সাথে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হন। তিনি চিত্তরঞ্জন দাস কর্তৃক প্রতিষ্ঠিত ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
1924 সালে চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র নির্বাচিত হবার পর বসু কলকাতা পৌর সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন। 1925 সালে সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করে মান্দালয়ের কারাগারে পাঠানো হয়, যেখানে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন। 1927 সালে কারাগার থেকে মুক্তি পাবার পর সুভাষচন্দ্র ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হন এবং জওহরলাল নেহেরুর সঙ্গে ভারতের স্বাধীনতার লক্ষ্যে কাজ শুরু করেন। 1928 সালের ডিসেম্বরের শেষের দিকে বসু কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার আয়োজন করেন। তার সবচেয়ে স্মরণীয় ভূমিকা ছিল কংগ্রেস স্বেচ্ছাসেবক বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে। এর কিছুদিন পরে সুভাষচন্দ্র বসুকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং আইন অমান্য আন্দোলনের জন্য জেলে পাঠানো হয়। এরপর 1930 সালে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন। 1930-এর দশকের মাঝামাঝি সময়ে সুভাষচন্দ্র বসু ইউরোপ ভ্রমণ করেন। এ সময় বিভিন্ন ভারতীয় ছাত্র বেনিতো মুসোলিনি সহ অন্যান্য ইউরোপীয় রাজনীতিবিদদের সাথে দেখা করেন। তিনি দলীয় সংগঠন ও কমিউনিজম ও ফ্যাসিবাদের প্রয়োগ পর্যবেক্ষণ করেন। এ সময়ে তিনি তার দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইয়ের প্রথম অংশটি রচনা করেন, যাতে 1920 থেকে 1934 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিবরণ আছে। যদিও এটি 1935 সালে লন্ডনে প্রকাশিত হয়, কিন্তু ব্রিটিশ সরকার বিশৃঙ্খলা সৃষ্টির ভয়ে ভারতে এই বই নিষিদ্ধ করে দেয়। 1934 সালে লবণ সত্যাগ্রহ বন্ধ করলে তিনি ও বিঠলভাই প্যাটেল ইউরোপ থেকে সুভাষচন্দ্র প্যাটেল ইস্তাহার দেন। বিঠলভাই প্যাটেল তার সম্পত্তির 4 ভাগের 3 ভাগ নেতাজিকে দান করেন। পরবর্তীকালে তার ছোট ভাই বল্লভভাই প্যাটেল তা অস্বীকার করেন এবং তাকে জালিয়াত সহ নানা খারাপ আখ্যা দেন। 20 বছরের মধ্যে সুভাষচন্দ্র মোট 11 বার গ্রেপ্তার হয়েছিলেন। তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। 1933 খ্রিস্টাব্দে তাকে ইউরোপে নির্বাসিত করা হয়। 1934 খ্রিস্টাব্দে ভিয়েনাতে তিনি তার প্রথম প্রেম এমিলি সেঙ্কালের সঙ্গে পরিচিত হন। 1937 খ্রিস্টাব্দে তাঁরা ব্যাড গ্যাস্টিনে বিয়ে করেন। 1938 সালে সুভাষ সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। পরের বছর তিনি ওই একই পদে পুনর্নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত প্রণয়ন প্রক্রিয়ায় তার জঙ্গি অবস্থানের কারণে অচিরেই তাঁকে কংগ্রেসের মূল নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্বয়ং গান্ধীজি তাঁর বিরুদ্ধে চলে যান। এমন পরিস্থিতিতে 1939 সালের এপ্রিল মাসে তিনি কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দেন। তার রাজনৈতিক মতাদর্শ প্রচার ও জোরদার করার জন্য তিনি ওই একই বছর কংগ্রেসের ভেতরেই ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করে সাধারণভাবে সারা ভারতে এবং বিশেষ করে বাংলায় বিপ্লবী শক্তিগুলিকে সুসংহত করতে প্রয়াসী হন। সুভাষচন্দ্র বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1939 সাল থেকে 1945 সালে অক্ষশক্তিকে সমর্থন করেন। 1937 সালের নির্বাচনের পর 7টি প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভা গঠনের সমালোচনা করলে কংগ্রেস ওয়ার্কিং কমিটি সুভাষের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করে। তিনি ফরওয়ার্ড ব্লক ও কিষাণ সভার যুক্ত উদ্যোগে 1940 সালের মার্চ মাসে বিহারের রামগড়ে এক আপোষ বিরোধী সম্মেলনের আয়োজন করেন। 1940 সালের জুন মাসে নিখিল ভারত ফরওয়ার্ড ব্লকের নাগপুর অধিবেশনে তার নেতৃত্ব ভারতে অস্থায়ী জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবি উত্থাপন করা হয়। 1940 সালের জুলাই মাসে সুভাষচন্দ্র বসুকে কলকাতার হলওয়েল মনুমেন্ট অপসারণ আন্দোলনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। কারাবন্দী থাকাকালীন তিনি অনশন ধর্মঘট শুরু করেন এবং ডিসেম্বর মাসে তাকে মুক্তি দেওয়া হয়। 1941 সালের 26 জানুয়ারি সুভাষচন্দ্র গোপনে কলকাতা ত্যাগ করেন ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দিয়ে ভারত সীমান্ত অতিক্রম করে কাবুল হয়ে রাশিয়ায় প্রবেশ করেন। রাশিয়া থেকে বার্লিনে পৌঁছানোর পর তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠনের জন্য জার্মানির সমর্থন লাভ করেন। তিনি ভারতের জন্য অস্থায়ী স্বাধীন সরকার গঠন করেন এবং বার্লিন থেকে নিয়মিত বেতার সম্প্রচারের মাধ্যমে তার ধ্যান ধারণা প্রচার করতে থাকেন। তিনি জার্মানি থেকে জাপানের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেন।
জার্মানি ও জাপান সরকারের সমর্থন লাভ করে সুভাষচন্দ্র সিঙ্গাপুর অভিমুখে জলপথে একটি সাবমেরিনে তার যাত্রা শুরু করেন এবং 1943 সালের 2রা জুলাই সেখানে পৌঁছন। জাপানিদের হাতে ভারতীয় যুদ্ধবন্দীরা সিঙ্গাপুরে তার উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনা প্রকাশ করে। ইতিমধ্যে জাপানে অবস্থানরত অন্যতম ভারতীয় বিপ্লবী রাসবিহারী বসু পূর্ব এশিয়ায় ভারতীয় স্বাধীনতা আন্দোলন সংগঠিত করেন। তিনি আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন। রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার সুভাষচন্দ্র বসুকে অর্পণ করেন। 1943 সালের 25শে আগস্ট সুভাষচন্দ্র আইএনএর সর্বাধিনায়ক হন এবং ওই একই বছরের 21শে অক্টোবরে অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠনের কথা ঘোষণা করেন। 1944 সালের জানুয়ারি মাসে তিনি রেঙ্গুনে আইএনএর সদর দপ্তর স্থানান্তর করেন। তিনি রেঙ্গুন থেকে ভারত বার্মা সীমান্তে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন এবং ভারতের দিকে অগ্রসর হন। 1944 সালের মার্চ মাসে তিনি তার এই অগ্রাভিযানে ইম্ফল ও কোহিমায় দুটি ব্রিটিশ সামরিক চৌকি দখল করেন এবং সেখানে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন। 1945 সালের আগস্ট মাসে ফরমোজায় এক বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসু নিহত হন বলেই জানা যায়। স্বাধীনতা সংগ্রামে প্রধান ভূমিকা তাঁর। মহান বিপ্লবী তিনি। তরুণ প্রজন্মের মনে বিজয়ের আশা জোগাতে যে মহান ব্যক্তিত্বের এক উক্তি কাফি, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। বলাই বাহুল্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী বীরত্ব দিবস হিসেবে পালিত হয়। তার সমগ্র জীবনী সাহস ও বীরত্বের উদাহরণ। নেতাজির দুঃসাহসিক জীবন প্রত্যেক যুবকের জন্য অনুপ্রেরণামূলক। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এমন একটি স্লোগান দিয়ে সে সময় তিনি প্রতিটি ভারতীয়ের রক্তে উদ্দীপনা ও শক্তিতে ভরিয়ে তুলেছিলেন। সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে তার দেওয়া বৈপ্লবিক ধারণা জীবনে চলার পথে আজও অমূল্য। নেতাজির এই কথাগুলি সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। তিনি বলেছিলেন, আপনার নিজের শক্তিতে বিশ্বাস করুন, ধার করা শক্তি আপনার জন্য মারাত্মক। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা। উচ্চ চিন্তা দ্বারা দুর্বলতা দূর করা হয়। আমাদের সর্বদা উচ্চ চিন্তা তৈরি করা উচিত। যার পরমানন্দ নেই সে কখনোই মহান হতে পারে না। সংগ্রাম আমাকে মানুষ করে তুলেছে এবং আত্মবিশ্বাস দিয়েছে যা আগে আমার ছিল না। জীবনে সংগ্রাম না থাকলে, ভয় না পেলে জীবনের অর্ধেক স্বাদ নষ্ট হয়ে যায়। সর্বদা কিছু আশার রশ্মি থাকে যা আমাদের জীবন থেকে বিচ্যুত হতে দেয় না। যদি কখনো মাথা নত করতে হয়, বীরের মতো মাথা নত করুন। সাফল্য সবসময় ব্যর্থতার স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে, তাই ব্যর্থতাকে কেউ ভয় পাবেন না। যারা ফুল দেখে উত্তেজিত হন, তারাও কাঁটা দ্রুত অনুভব করেন। বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু সম্পর্কে অনুমান করা হয় এক বিমান দুর্ঘটনাতেই মৃত্যুবরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তবে ভিন্ন মত অনুসারে জানা যায় সেই দুর্ঘটনাতে নেতাজির মৃত্যু ঘটেনি, তিনি অন্য কোথাও আত্মগোপন করেছিলেন। তবে তার শারীরিক মৃত্যু যেভাবেই আসুক না কেন, সারা দেশের মানুষের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু আজও অমর হয়েই বেঁচে রয়েছেন প্রতিটি ভারতবাসীর হৃদয়ের মণিকোঠায়। আজ তার শুভ জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, নেতাজির জীবনী সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।